বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং এই বৈষম্য রোধ করার জন্য যে সংগ্রামের মাধ্যমে আমাদের দেশটি দ্বিতীয়বার আমরা স্বাধীনতার স্বাদ পেতে যাচ্ছি, সেই আজকে শহীদি মার্চের আজকে যারা যারা এতে অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং শহীদদেরকে স্মরণ করছি। সৃষ্টিকর্তা যেন তাদেরকে জান্নাত নসিব করেন, শহীদি মর্যাদা যেন তাদেরকে দান করেন এবং তারা যেন আমাদের সারা জীবনের এই বাংলাদেশের জন্য একটা জাগরণ হিসাবে আমাদের অন্তরে যেন বসবাস করেন। আমরা যেন সদা সর্বদাই স্বৈরাচারকে যখনই দেখব তখনই তাদের কথা মনে পড়ে যেন আমরা আবারও নতুন করে যেন ঝাঁপিয়ে পড়তে পারি। প্রিয় দেশবাসী, আজকে এই যে এক মাস সময়ে যে শহীদি মার্চের যে কর্মসূচি পালন করা হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু এতই গুরুত্বপূর্ণ যেটি আমি বললে পরে হয়তো আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখেছেন যে এই এক মাসের মধ্যে এই আমাদের এই অর্জনটাকে তারা নষ্ট করে দেওয়ার জন্য কত রকমের চেষ্টা করা হচ্ছে, কত রকমের ষড়যন্ত্র হচ্ছে। আজকের এই যে জনতা, এই যে একসঙ্গে জনতার যে ঢল, এটি দেখে আমি মনে করি যে তাদের অন্তরের মধ্যে একটি ভয় অবশ্যই আসবে। তারা বুঝবে যে ষড়যন্ত্র করে আসলে কিছু করা যাবে না, কারণ এই দেশের মানুষ এখন একত্রিত হয়েছে, একসঙ্গে হয়েছে এবং একজোট হয়ে এখন তারা এই দেশকে একটি বৈষম্য বিরোধী, একটি শান্তিময় দেশ, একটি সকলের জন্য একটি নিরাপদ দেশ তারা গড়ে তুলবে। পাশাপাশি আমি আরেকটি জিনিস আমি বলতে চাই যে যারা এরই মধ্যে যে এই শূন্য স্থানগুলো যারা পূরণ করছে, হাত বদল যারা করছে, যারা এরই মধ্যে চাঁদাবাজি করা শুরু করছে, দখল বাণিজ্য যারা শুরু করেছে, তাদেরও কিন্তু বুকের মধ্যে ভয় আসা উচিত আমি মনে করি। কারণ হলো যে এক মাস হয়েছে, আস্তে আস্তে কিন্তু সবই কিন্তু ধরা হবে, কিন্তু কেউ কিন্তু রেহাই পাবেন না, বিচারের আওতায় কিন্তু সবাইকে আসতে হবে। এই জিনিসটি আমার মনে হয় যে আজকের এই দিনে সেটি কিন্তু মানে প্রুভ হয়েছে যে কেউ কিন্তু ছাড়া পাবে না। আর একটি জিনিস যেটি আমার এই এক মাসের অবজারভেশনে যে জিনিসটি উঠে এসেছে সেটি হলো যে এখন বর্তমানে আমি মনে করি যারা যারা রাজনীতি করছেন, যে সমস্ত দলগুলো আছেন, তারা আমার মনে হয় না যে এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। কারণ হলো যদি তারা আকাঙ্ক্ষা পূরণ করতে পারত তাহলে কিন্তু আজকের এই সমাবেশে, এই র্যালিতে এত মানুষের কিন্তু সমাগম কিন্তু হতো না। তো যে কারণের জন্য আমি মনে করি যে ছাত্র এবং জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমাদের এই অর্জন যেটি হয়েছে, সেটি পরিপূর্ণভাবে আমাদেরকে যদি সুফল ভোগ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু এমন একটি রাজনীতি আসতে হবে, এমন একটা দল আসতে হবে যারা এই শহীদদের রক্তের যে মূল্য তারা সেটা বুঝতে পারবে, জনগণের আকাঙ্ক্ষা কি সেটি তারা বুঝতে পারবে এবং সেইভাবেই এই যে পরিবর্তনের যে কথা বলা হয়েছে, যে সকল জায়গায় বৈষম্য দূর করার জন্য যে বিষয়টি বলা হয়েছে, সেইটি নতুন কোনো রাজনীতির দল না আসলে পরে আমার মনে হয় না যে যারা রাজনীতি করছেন সকলেই কিন্তু পরীক্ষিত, কিন্তু কে কি করেছেন, কারা কি করছেন, সবই কিন্তু আমাদের কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আমাদের মনের মধ্যে রেকর্ড হচ্ছে, আমাদের চিন্তার মধ্যে রেকর্ড হয়েছিল এবং আমাদের
ব্রেনের মধ্যে আমাদের যে ব্রেন সেলে আছে সেখানেও কিন্তু স্টোর হয়ে আছে। তো কাজেই এই এই আছে বলেই কিন্তু এখনকার মানুষের যে চাওয়া, আগামী প্রজন্মের যে চাওয়া, সেটি আমার মনে হয় না এই দলগুলো আসলে পূরণ করতে পারবে। তবে এই দলগুলো থাকবে, থাকা উচিত, কারণ শুধু এক দলীয় শাসন তো চলবে না, এই দলগুলো থাকতে হবে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই দলগুলোকেও কিন্তু ভাবতে হবে যে তাদের রাজনীতির যে ধারা, সেই ধারার কিন্তু পরিবর্তন তাদেরকে করতে হবে। যদি রাজনৈতিক ধারা পরিবর্তন না করতে পারে, যদি এই নতুন প্রজন্মের সঙ্গে একসঙ্গে যদি চলতে না পারে, তাহলে কিন্তু তারা কিন্তু মানে পিছনেই থাকবে, সারা জীবনে পিছনে পড়ে থাকবে। তো সেই জায়গায় আমি মনে করি যে এই যে সকল জায়গায় যে আপনার একটা রিফর্মের কথা যেটি বলা হচ্ছে, পরিবর্তনের কথা যেগুলো বলা হচ্ছে, সেই জায়গায় কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু বাদ দিয়ে নয়, কিন্তু রাজনৈতিক দলগুলোকেও সেইভাবে কিন্তু রিফর্মের মধ্যে নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে। নিজেদেরকে পরিবর্তন করে তারপরে আমার মনে হয় যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা, জনগণের আসার জায়গাটা মানে তাদেরকে অর্জন করা, সেটি যদি করতে পারে তাহলে হয়তো এই দলগুলো একটা সময় ক্ষমতায় আসতে পারে, এছাড়া কিন্তু আসতে পারবে না। আর এখন এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার মনে হয় যে আগামীতে যে ইলেকশন হতে যাবে, সেই ইলেকশনের মধ্যে এই যে জনগণের আকাঙ্ক্ষা, এগুলো যদি এই যে পার্টিগুলো আছে, যে রাজনীতিবিদরা আছে, তারা কতটা পূরণ করতে পারবে আমি আসলে বুঝতে পারছি না। যে কারণের জন্য আমি মনে করি এই শূন্যতার জায়গাটা পূরণ করার জন্য মডার্ন এবং আগামী প্রজন্মের কথা চিন্তা করে, আগামীর ভবিষ্যতের কথা চিন্তা করে, আগামী বাংলাদেশের কথা চিন্তা করে একটা দেশপ্রেমিক একটা রাজনৈতিক পার্টি সেটি আসতে হবে। এবং সেই রাজনীতির যে দেশপ্রেমের যে বিষয়টি, সেটির একটা কথা আমি যেটি বলতে চাই, সেটি হলো যে আমাদের শিক্ষার জায়গাটা, এটাকে অবশ্যই কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে। এবং সেই শিক্ষার জায়গা পরিবর্তনের যে বিষয়টি, সেটি হলো যে প্রাইমারি লেভেলে অন্তত আমাদের যে সন্তানরা যারা আছে, তাদের মধ্যে থেকে শুরু থেকে তাদের মধ্যে দেশপ্রেম, কর্তব্যবোধ, এই সমস্ত জিনিসগুলো, একজন আরেকজনকে শেয়ার করার যে বিষয়গুলো আছে, স্যাক্রিফাইস করার যে বিষয়গুলো আছে, এমনি ক্লাসের পড়াচ্ছে, এই সমস্ত জিনিসগুলো তাদেরকে আমরা যদি শেখাতে পারি প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিক এই জায়গাগুলোতে, এই জায়গাটায় কি আসলে দেশপ্রেমের জায়গা, মানুষের প্রতি দরদ, মানুষের উপকার করা, দেশের উপকার করা, সবচেয়ে সবার আগে মানে নিজের চেয়েও যে আগে দেশ বড়, সেই জায়গা, সেইটি আমাদেরকে যদি আমরা শেখাতে পারি, তাহলে হয়তো আমাদের এই আগামী প্রজন্মকে দিয়ে আমাদের সুন্দর ভবিষ্যৎ, আমাদের সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারব। প্রিয় দেশবাসী, আসলে আমি জানেন যে দীর্ঘ সময় ধরে আমি নিরাপদ সড়ক ছেড়ে আন্দোলন করছি। আমি এরই মধ্যে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, কিন্তু সেই ভিডিওগুলো আমি আসলে দেখছি যে সেটি এই মুহূর্তে খুব একটা মানে আপনাদের নজরে আসছে না। তো যে কারণের জন্য আমি বলবো যে আমার যে এই পেজটা যেটা আছে, সেই পেজের মধ্যে আমার এই ভিডিওগুলো দেওয়া আছে নিরাপদ সড়কের জন্য। যেমন একটা ভিডিও দেওয়া আছে হেলমেটের ইউজ করার ব্যাপারে, সিট বেল্ট ব্যবহারের জন্যে আপনার তারপরে আছে আপনার মাদক চালকদের কি করা উচিত, তাদের গাড়িতে ওঠা উচিত না, সেই বিষয়গুলো, এবং আমাদের যে বাচ্চারা আছে যাদেরকে গাড়িতে নিয়ে কিভাবে আমাদের মানে চলতে হবে, সেই বিষয়গুলো আছে। তো এই জিনিসগুলো আমি আস্তে আস্তে আমি দিচ্ছি আমার ইয়েতে। তো আপনারা, আমি আশা করি যে সেইগুলো আপনারা দেখবেন। এবং আমি আজকে একটা ভিডিও আপনাদেরকে এইখান থেকে আমি শেয়ার করছি, আপনারা সেটি দেখেন এবং সেটা আপনারা অন্যদের কাছেও আপনারা শেয়ার করবেন। তোর কথায় হেলমেটটা যদি না পরতাম তাহলে আমার অবস্থা আজ এই তরমুজের মতো হইতো। আরে এটা তো আমার কথা না,
এটা নিরাপদ সড়ক চাই এর নেতার কথা। স্ট্যান্ডার্ড হেলমেট পরে নিয়ম ও আইন মেনে বাইক চালাবো। সঠিকভাবে হেলমেট পরিধান করব। মোটরসাইকেলে চালক সহ 2 জনের বেশি আরোহণ করব না। ফুটপাতের উপর দিয়েও মোটরসাইকেল চালাবো না। একটি স্ট্যান্ডার্ড হেলমেটের মূল্য থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি। স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার করুন। রোড ক্র্যাশের ক্ষতিগ্রস্ততা থেকে নিজের জীবন রক্ষা করুন। সড়কের সকল আইন কানুন আমরা মেনে চলব। নিজের ও অন্যের জীবন বাঁচাবো। শুধু সচেতনতা নয়, যা জানবো তা পুরোপুরি মেনে চলব। একটি রোড ক্র্যাশ সারা জীবন কাটলেও তার ক্ষতিপূরণ হবে না। প্রিয় দেশবাসী, আমাদের জীবন বাঁচাতে হবে। আমাদের জীবন থাকলে পরেই কিন্তু, আমরা বেঁচে থাকলে পরেই কিন্তু আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা সুন্দর বাংলাদেশ আমরা রেখে যেতে পারবো। এবং আপনারা জানেন যে এইটিও একটা বড় প্রবলেম, এবং এই সেক্টরটা আসলে কত বড় মাফিয়াদের দ্বারা যে এখানে এটি করাপ্টেড হয়েছে, এবং আমার প্রতি যে তারা কত অত্যাচার করেছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো এক সময়। তো আপনারা ভালো থাকুন। আমি এতদিন কিন্তু কখনোই বলিনি যে আমার পেজ এবং আমার যে ইউটিউব চ্যানেল যেটি আছে ভয়েস অফ ইলিয়াস কাঞ্চন, এটি আপনারা অন্যান্যদের কাছে এটি শেয়ার করবেন এর জন্য জানা। কারণ হলো কি যে এগুলো যখন যত বেশি মানুষ দেখবে তত মানুষ কিন্তু সচেতন হতে পারবে, নিজেকে রক্ষা করতে পারবে। এই জন্যই আমি বলছি। আদারওয়াইজ আমি কিন্তু, আপনারা দেখেছেন যে আমার এই চ্যানেল, আমার এই পেজ থাকার পরও কিন্তু আমি কোনোদিন বলি নাই যে আমার এটিকে আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। আমি কোনোদিনই কিন্তু বলি না, কিন্তু আজকে বলছি যে মানুষের উপকারের জন্য আপনারা এটাকে শেয়ার করবেন। আর বিশেষ করে ভিডিওগুলো যেগুলো আমি দেব, সেই ভিডিওগুলো আপনারা জনসচেতনার জন্য যে ভিডিওগুলো, সেগুলো আপনারা বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকুন। আমরা সকলে মিলে আমাদের এই বাংলাদেশকে আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ আমরা রেখে দেব ইনশাআল্লাহ।